আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিমুল মেমোরিয়াল নসরাতি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। উপস্থাপনায় আমি সাবিনা আলীম সাথী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নসরাতি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। যেহেতু ক্লাসের শুরুর আগে প্রতিদিনই আমরা করোনা বিষয়ে কিছু না কিছু বলি, আজকেও আমি তোমাদের সেই বিষয়ে কিছু বলবো। বরাবরের মতো একই কথাই বলবো, অবশ্যই তোমরা বাসায় অবস্থান করবে, আর প্রয়োজনে যদি বাইরে যেতেই হয় স্বাস্থ্যবিধি মেনেই বাইরে যাবে। আর বাসায় যতক্ষণ আছো, যেহেতু কিছুদিন আগে আমাদের কুরবানির ঈদ গেল, তোমরা এই সময়টা হয়তো মাংস খাচ্ছ প্রচুর, তবে যতই মাংস খাও না বা অন্যান্য জিনিস খাও না কেন, তোমাদের শাকসবজি এবং পুষ্টিকর খাবার, ফলমূল এসব অবশ্যই খেতে হবে। তাই আমরা সবসময় চেষ্টা করবো যে ধরনের খাবারই যে পছন্দ করি না কেন, শাকসবজি, ভিটামিন সি এবং টি জাতীয় খাবার বেশি বেশি করে খাওয়ার। আর অবশ্যই ইলেকট্রনিক ডিভাইসগুলোর পিছনে খুব বেশি সময় ব্যয় করবে না, যতটা সম্ভব কম সময় ব্যয় করা যায় সেটাই চেষ্টা করবে। ওকে, আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমাদের আজকের পাঠের বিষয় পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা। এটা তোমাদের অধ্যায় 11। দেখো, প্রথমে আমরা দেখে নিই আজকের ক্লাসে তোমরা কি কি শিখবে। প্রথমে রয়েছে প্রকৃতিতে সংঘটিত বিভিন্ন ঘটনার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে, ধাতু সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, দহন ব্যাখ্যা করতে পারবে। এরপর আমরা দেখে নিই আজকে আমি তোমাদের সাথে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে দেখতে পাচ্ছি কি পদার্থের পরিবর্তন, গলন, স্ফুটন, ধাতু ক্ষয়, স্টেনলেস স্টিল, ধাতু ক্ষয় ও দহন। তাহলে দেখো, আমরা যে পদার্থ সম্পর্কে আগেও পড়েছি, তো এই যে বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে, কঠিন, তরল এবং বায়ু, এগুলো কি হচ্ছে, এগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, তাই না? আমরা আশেপাশে যদি একটু খেয়াল করলে দেখি, তাহলে আমরা কি দেখবো যে পদার্থ বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। যেমন পানির কথাই চিন্তা করে তোমরা দেখেছো, পানি কি তিন অবস্থায় থাকতে পারছে, কখনো তরল, কখনো কঠিন, কখনো কি হচ্ছে বাষ্প আকারে পুরো চলে যাচ্ছে। তাহলে দেখো, এখানেও কিন্তু আমরা কি দেখলাম, পদার্থের একটা চেঞ্জ দেখলাম। তারপরে দেখা যাচ্ছে যে কি, এই যে দীর্ঘদিন আমরা যদি কোনো লোহার বস্তু বা কোনো জিনিস যদি আমরা কি বাইরে ফেলে রাখি, তাহলে কি হয়, ওর উপরে মরিচা পড়ে যায়। এটাও কি একটা পরিবর্তন না? কারণ লোহাটা একটা যেরকম বস্তু ছিল সেরকম কিন্তু আর থাকছে না, এখানে আরেকটা কি হয়েছে, আরেকটা এখানে আস্তরণ পড়ে গেছে, তাহলে এখানেও কিছু চেঞ্জ এসেছে। তো পদার্থের এরকম ভাবে কি হয়, বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। এক্ষেত্রে কখনো কখনো কি হচ্ছে, পদার্থের আভ্যন্তরীণ যে গঠন রয়েছে, যে অণু পরমাণু নিয়ে গঠিত পদার্থ, সেখানে পরিবর্তন আসছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবর্তনটা ঠিকই হচ্ছে, কিন্তু যে গাঠনিক পরিবর্তন সেটা হচ্ছে না, বাহ্যিকভাবে যে পরিবর্তন সেটাই হচ্ছে। তো এটার উপর ভিত্তি করে দেখো, পদার্থের এই পরিবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমি বলেছি যে কোনো পরিবর্তনের ক্ষেত্রে বাহ্যিকভাবে পরিবর্তন হবে, কিন্তু আভ্যন্তরীণ যে গঠন সেটা কিন্তু পরিবর্তন হবে না। তো এই যে ভৌত পরিবর্তনটা আসলে সেটাই। ভৌত পরিবর্তন কি, দেখো, এই পরিবর্তনের ফলে আকার ও অবস্থার পরিবর্তন হবে শুধুমাত্র বাহ্যিক ক্ষেত্রে, কিন্তু আভ্যন্তরীণ যে পরিবর্তন গঠনের, সেটা কিন্তু গাঠনিক বৈশিষ্ট্য, সেটা কিন্তু হবে না। আর রাসায়নিক পরিবর্তন, দেখো, আমি যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে অণুর গঠনের পরিবর্তন হবে এবং কি হবে, সম্পূর্ণরূপে অন্য একটা পদার্থের সৃষ্টি হবে। আগে যে পদার্থ ছিল সেই পদার্থ কিন্তু আর থাকবে না, দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে ওটা একটা আরেকটা পদার্থের সৃষ্টি হয়েছে। তো আমরা যদি একটা চিত্র দেখি, তাহলে তোমরা কয়েকটা উদাহরণ খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো, এখানে কি রয়েছে, এখানে হচ্ছে আমাদের যে ভৌত পরিবর্তন, সেগুলোর হচ্ছে কিছু চিত্র দেওয়া রয়েছে। দেখো, আমি এই যে কিছুক্ষণ আগে বরফ গলে যাওয়ার কথা বললাম, ওইটা একটা ভৌত পরিবর্তন। তারপর আমরা যদি কি করি, কাগজ মনে করে একটা খাতা, তুমি কাগজটা ছিঁড়ে ফেলেছো বা টুকরা টুকরা করে ফেলেছো, তো ওইটা কি, ওটা অবশ্যই ভৌত পরিবর্তন। তুমি কিন্তু কি করেছো, যে তোমার কাগজটা ছিল সেটা আকার পরিবর্তন হয়ে গেছে, সেটা বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে গেছে, কিন্তু সেটার যে ভিতরে কাগজের যে গাঠনিক বৈশিষ্ট্য বা কাগজ যেসব উপাদান নিয়ে গঠিত, সেটার কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তাহলে কি, এটাও এক ধরনের ভৌত পরিবর্তন। তোমরা এখানে দেখো, ভৌত পরিবর্তন বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ, এই যে বরফ গলে যাচ্ছে, পানি বয়েল হচ্ছে, তারপরে এখানে দেখো হচ্ছে কাঠ কাটার ছবি আছে, এরকম কিছু চিত্র এখানে তোমাদের দেয়া আছে। এভাবে দেখো, পাশে দেয়া আছে কিছু রাসায়নিক পরিবর্তনের। এর মধ্যে আমি বলেছি যে মরিচা পড়ার একটা বিষয় আছে, তোমরা এখানে দেখতেছো, এই যে মরিচা পড়া। তারপরে এই যে কাঠে আমরা জ্বালানি হিসেবে যখন ইউজ করছি, তখন কাঠটা কি হচ্ছে, যখন আগুন ধরানো হচ্ছে, পড়ানো হচ্ছে, সেটা একটা রাসায়নিক পরিবর্তন। আমরা ডিম ভাজছি না, তো ডিম যখন ভাজা হয়, যখন ডিম নর্মাল অবস্থা থাকে, যখন ওটা ফ্রাই করা হচ্ছে বা সিদ্ধ করা হচ্ছে, তখনও কিন্তু কি, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তারপরে এখানে দেখো বেকিং কেক, আমরা যখন কেক বা পাউরুটি বানাই, সেখানেও কিন্তু
কিন্তু চেঞ্জ আসছে। নরমালি কি হচ্ছে, এই যে আমরা কেক বা পাউরুটি বানাতে কি করছি, বেকিং সোডা ইউজ করছি, কোনো সময় ইস্ট ইউজ করছি। তো বেকিং সোডা এইগুলো যখন ইউজ করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে ময়দা একটা আলাদা জিনিস, বেকিং সোডা থাকছে, তেল থাকছে, যে বিভিন্ন ধরনের যে উপকরণগুলো থাকছে এগুলো কিন্তু সব চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে, অন্য একটা পদার্থে বস্তুতে পরিণত হচ্ছে। তাহলে এগুলো সবকিছুই কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তারপরে এখানে ইলেকট্রোপ্লেটিং দেওয়া আছে, এগুলো তোমরা কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে আলোচনা করব। তারপরে ভিনেগার, বেকিং সোডা, এটার যে মিশ্রণ আছে সেটাও হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা যে ফিজিক্যাল আর কেমিক্যাল যে চেঞ্জটা দেখলাম পদার্থের, আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সংজ্ঞা আকারে আসুক আর পার্থক্য আকারে আসুক, তোমরা আইডেন্টিফাই করতে পারবে এবং উদাহরণগুলো যদি আসে সেটাও আইডেন্টিফাই করতে পারবে। এরপরে দেখো, এই যে আমি ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের কথা বললাম, এই যে ভৌত পরিবর্তনের কথা বললাম, এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে কিন্তু এই যে গলন আমি পড়াচ্ছি। দেখো এই টপিকটাই যে বরফ গলে যাওয়ার কথা বলেছিলাম, তাহলে গলনও কিন্তু একটা ভৌত পরিবর্তন। কারণ দেখো এই যে বরফটা গলে যাচ্ছে, বরফটা গলে গিয়ে কিন্তু পানিতে পরিণত হচ্ছে। এখানে কিন্তু বাহ্যিক পরিবর্তন হয়েছে, এখানে গাঠনিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা যদি গলনের কথা বলি, এটাও কিন্তু কি এক ধরনের ভৌত পরিবর্তন। তাহলে গলনের সময় কি দেখো, তোমরা এর আগে আরেকটা অধ্যায় কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়েছিলে, জিনিসটা প্রায় একই, শুধু সংখ্যাটা একটু অন্যভাবে। দেখো তাপ প্রয়োগ করে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে আমরা কি বলছি? গলন। আর যে তাপমাত্রায় গলে যায় সেটাকে বলছি আমরা গলনাঙ্ক। তাহলে দেখো তাপ প্রয়োগে কঠিন পদার্থ, যে বরফটা কঠিন পদার্থ ছিল, তাপ প্রয়োগ করে সেটাকে কি করলাম আমরা? তরলে পরিণত করলাম। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কি? গলন বলছি। এখানে তোমরা দেখো, এখানে বরফ গলে যাচ্ছে, এখানে কি রয়েছে? এখানে একটা থার্মোমিটার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ? এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়েছে? গলে গেছে। তার মানে কি এটার গলনাঙ্ক কত? 0 ডিগ্রি। এরপর আমরা দেখছি দেখো স্ফুটন। স্ফুটনটা কি? দেখো এর আগে ওই যে বলেছিলাম স্ফুটনাঙ্ক গলনাঙ্ক, ওটার সাথে রিলেটেড। তাপ প্রয়োগ করে তরলের বাষ্পে পরিণত হওয়াকে। তার মানে তরল পদার্থকে এখানে আমি যখন বয়েল করব, বয়েল করার পরে ওটা উত্তপ্ত হয়ে যখন এটা বাষ্প আকারে উঠে যাবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে স্ফুটন। আর যে তাপমাত্রায় আমার এই স্ফুটনটা ঘটবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে? পানি বাষ্প আকারে উঠে যায়। তো এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, কি হয়েছে? আমরা জানি যে পদার্থ বিভিন্ন ছোট ছোট কণা দ্বারা গঠিত। তো এখানে দেখো পদার্থের কণাগুলো রয়েছে, যখন পানিটা বয়েল হচ্ছে, দেখো কণাগুলো আস্তে 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 কি হচ্ছে? উপরে উঠে যাচ্ছে। তারপরে যখন এই যে বাষ্প হয়ে উঠে যাচ্ছে, তখন দেখো এগুলো কিন্তু একবারে উপরের দিকে চলে এসেছে। মানে কণাগুলো কিন্তু একে অপরের কাছ থেকে কি হয়েছে? অনেক দূরে দূরে সরে গেছে এবং হালকা হয়ে উপরে জলীয় বাষ্প আকারে উড়ে যাচ্ছে। তাহলে যেভাবে আমরা কি করছি, যে পানিটাকে কি করছি? তরলটাকে ফুটিয়ে যে বাষ্পে পরিণত করছি, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি স্ফুটন। তাহলে আমরা গলন আর স্ফুটন দেখে নিলাম। গলনের মতো স্ফুটনটাও কি? স্ফুটনটাও অবশ্যই কি? এটাও একটা ভৌত পরিবর্তন। এখন দেখো ধাতুর ক্ষয়। বিভিন্ন এই যে ধাতু, আমরা লোহা, তামা, স্টিল বিভিন্ন ধরনের যে ব্যবহার করছি, এগুলো তো এই ধাতু। তো এই ধাতু কিন্তু বিভিন্ন ভাবে কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়, তাই না? আমি প্রথমে যখন বলেছিলাম যে লোহায় মরিচা পড়ে, তো দেখো মরিচা পড়লে কি হয়? লোহা কি আর ওই আগের অবস্থায় থাকে না। কি হয়? ধীরে ধীরে কিন্তু ওই যে উপরে আমার যে আয়রন উপরে যে মরিচা যে বলেছে, যে আলাদা একটা বাদামি বর্ণের যে আস্তরণটা পড়ে, সেটা কি হয়? সেটার ফলে আস্তে আস্তে কিন্তু লোহাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে আমরা দেখছি যে ধাতু কিন্তু বিভিন্ন কারণে কি হতে পারে? ক্ষয়প্রাপ্ত হতে পারে। আর এই ধাতুর ক্ষয়টা কিন্তু অবশ্যই রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে একটা লোহার শিকল রয়েছে, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে লালচে বাদামি বর্ণের কি রয়েছে? এখানে আস্তরণ পড়েছে। এটাই কিন্তু কি? এটাই হচ্ছে মরিচা। তোমাদের অনেক সময় আসতে পারে যে মরিচার সংকেত কি? তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মরিচার সংকেত কি? Fe2O3, আর এখানে দেখো NH2 লেখা আছে। তাহলে যে ফেরিক অক্সাইড আর NH2 লেখার কারণ হচ্ছে পানির পরিমাণটা কিন্তু, যে পানির পরিমাণ সেটা কিন্তু কম বেশি হতে পারে, এজন্য এখানে N দেওয়া আছে। তোমরা যদি 2H2O লেখো, সেটাও কিন্তু মরিচার সংকেত। তবে যেহেতু এটা ভ্যারি করে, এই জন্য কিন্তু আমরা NH2O এটা ব্যবহার করবো। এটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে ফেরিক অক্সাইড। তো দেখো এই যে প্রথম এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, এখানে কি হয়েছে? এখানে একটা লোহার দণ্ড রয়েছে, সেটার উপরে কি হয়েছে? সেটা দেখো লোহা দণ্ড দীর্ঘদিন ধরে বাইরে যখন পড়েছিল, তখন কি হয়েছে? এই যে বায়ুতে যে তোমার অক্সিজেন রয়েছে বা জলীয় বাষ্প রয়েছে, সেটার সাথে বিক্রিয়া করে কি করছে? দেখো এই যে এখানে আমরা জানি যে লোহার সংকেত কি? লোহার সংকেত আমরা আয়রন। তাহলে দেখো এই যে Fe ছিল আয়রন, সেটাই যে বায়ুর যে অক্সিজেন আছে সেটার সাথে জলীয় বাষ্প আছে, এই দুটোর সাথে বিক্রিয়া করে কি করছে?
এখানে দেখো আয়রন, আর এখানে হচ্ছে পানি রয়েছে মানে জলীয় বাষ্প, আর এখানে রয়েছে কি অক্সিজেন। এটার সাথে বিক্রিয়া করে দেখো ফেরিক অক্সাইড উৎপন্ন করছে। আর এই ফেরিক অক্সাইডটা মূলত এই উপরে যে তোমরা আয়রনের উপরে যে হচ্ছে মরিচাটা দেখছো, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই ফেরিক অক্সাইড। তো দেখো এখানে যেহেতু হচ্ছে তোমার অক্সিজেন আর হচ্ছে এখানে 2 অণু হচ্ছে পানি রয়েছে, এখানে কিন্তু তোমার ফেরিক অক্সাইড, এখানে হচ্ছে পানির পরিমাণ যেহেতু 2 অণু, এক্ষেত্রে কিন্তু তোমরা দেখা যাচ্ছে মরিচের সংজ্ঞা যখন নিচ্ছ তখন কিন্তু ফেরিক অক্সাইড 2H2O মানে 2 অণু পানি এটাও লিখতে পারো। তাই যদি তোমাদের মরিচার সংকেত আসে তোমরা এটাকে রেফার করবে এবং এটাই লেখার চেষ্টা করবে। তাহলে দেখো এই যে ধাতু ক্ষয়ের কথা বললাম, এখানে কিন্তু এটা একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। কারণ দেখো এখানে একটা রাসায়নিক পরিবর্তন ঘটেছে। রাসায়নিক পরিবর্তন ঘটেছে না, এখানে দেখো এই যে রাসায়নিক যে পদার্থগুলো রয়েছে আয়রন, পানি, অক্সিজেন, এগুলো মিলিত হয়ে কি হয়েছে, এগুলো মিলিত হয়ে কিন্তু মরিচা সৃষ্টি করেছে। তার জন্য এটা কি, এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো রয়েছে একটা টপিক, সেটা কি স্টেনলেস স্টিল। এটার সাথে কিন্তু তোমরা পরিচিত। এখানে একটা ছবি দেখো, ছবি দেখলে তোমরা বুঝতে পারছো এই ধরনের হাঁড়ি পাতিল কিন্তু আমরা কি বাসায় দেখে থাকি, তাই না? তো বাসায় আমরা দেখে থাকি এবং বলি যে স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল। তো এইগুলোর সাথে তোমরা কিন্তু পরিচিত। এই মূলত এই স্টেনলেস স্টিলটা আসলে কি, দেখো লোহাতে যেহেতু লোহা সহ অন্যান্য যেগুলো ধাতব পদার্থ আছে বিভিন্ন ধরনের, সেগুলোতে কি হচ্ছে, সেগুলোতে দেখা যাচ্ছে যে আমরা যদি খোলা অবস্থায় রাখি বা যে কোনো ভাবে কি হতে পারে, সেগুলোর ক্ষয় হতে পারে। তো এই ক্ষয়টা রোধ করার জন্য দেখা যাচ্ছে যে অন্য ধরনের হচ্ছে যে ধাতুগুলো রয়েছে সেগুলোকে সংমিশ্রণ করে তোমার হচ্ছে এই স্টেনলেস স্টিলটা তৈরি করা হয়। লোহার সাথে দেখো কার্বন, নিকেল আর ক্রোমিয়াম, এগুলো মিশিয়ে যখন আমার এই স্টেনলেস স্টিলটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলছি এই চারটা যখন মিশে যাচ্ছে একটা সংকর ধাতু তৈরি হচ্ছে, তখন কিন্তু ওখানে আর কি হচ্ছে না, ওখানে আর তোমার এই যে মরিচা পড়ার সম্ভাবনা বা ধাতু ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে না। আর এটা কিন্তু লোহার চেয়ে দেখো অনেক বেশি হচ্ছে মজবুত এবং হচ্ছে শক্ত। লোহা যতটা ভঙ্গুর, এটা কিন্তু ততটা ভঙ্গুর না। আবার দেখা যাচ্ছে আমরা যত এটা আমরা এই ধরনের হাঁড়ি পাতিল যখন বাসায় ইউজ করি, প্রতিনিয়ত তো আমরা পানি ব্যবহার করছি, ধুচ্ছি। তো দেখো পানির সংস্পর্শে আসলে কিন্তু এটা যদি লোহার কোনো বস্তু হতো বা লোহার তৈরি হতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু এটাতে ক্ষয়প্রাপ্ত হতো বা মরিচা পড়ার সম্ভাবনা থাকতো। কিন্তু এখানে লোহার সাথে যেহেতু কার্বন, নিকেল, ক্রোমিয়াম এই ধরনের অন্যান্য পদার্থ মিশ্রিত আছে, এই জন্য কিন্তু এটাতে কি হচ্ছে না, এটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না, আবার এটাতে মরিচাও পড়ছে না। তো এই স্টেনলেস স্টিল কি, তখন আমাকে কিন্তু এটা বলতে হবে যে লোহার সাথে কার্বন, ক্রোমিয়াম, নিকেল মিশিয়ে যে পদার্থ তৈরি করা বা বস্তু তৈরি করা, সেটাই হচ্ছে কি স্টেনলেস স্টিল। তারপরে দেখো এই যে আমি যে কথা বললাম মরিচা পড়ে না, আবার অনেক সময় আসলে যে স্টেনলেস স্টিল হচ্ছে লোহার চেয়ে বেশি শক্ত মজবুত কিনা, এই ধরনের দেখা যায় এমসিকিউ করার সময় প্রশ্ন আসে। তো তোমরা আশা করি স্টেনলেস স্টিলটি বুঝতে পেরেছো আর ছবিটা দেখে আরো বেশি পরিচিত হতে পেরেছো। দেখো এখানে একটা স্টেনলেস স্টিলের কি হচ্ছে পাতের ছবি দেওয়া আছে, ওটা দিয়ে মূলত কি করা হচ্ছে, স্টেনলেস স্টিল যেগুলো হাঁড়ি পাতিল বা তোমার বাসন কোসন রয়েছে সেগুলো কি করতে হবে, সেগুলো তৈরি করছে। এখন দেখো ধাতু তো ক্ষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মরিচা পড়ছে বা বিভিন্ন ভাবে ভঙ্গুর হয়ে যাচ্ছে। তাহলে ধাতু যদি পর্যায়ক্রমে ক্ষয় হতে থাকে, আমরা ধাতু তৈরি তো বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি, তাই এখন ধাতু যদি ক্রমাগত ক্ষয় হতে থাকে, তাহলে আমরা যেগুলো জিনিস ইউজ করছি ধাতু পদার্থের তৈরি, সেগুলো কি, সেগুলো দেখা যাবে কিছুদিন আমরা ব্যবহার না করতে সেগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই জন্য দেখো যেহেতু ধীরে ধীরে ক্ষয় হতে থাকলে আবার একসময় কি হবে, ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে। আবার এই যে এটা বেশি দিন ইউজ করা যাচ্ছে না, তার জন্য কি করা হচ্ছে, যে ধাতুর ক্ষয়টা যাতে রোধ করা যায় কোনোভাবে, যেমন স্টেনলেস স্টিল আমরা কিছুক্ষণ আগে দেখলাম স্টেনলেস স্টিল ব্যবহার করছি, তাহলে ধাতুর ক্ষয় রোধ করার জন্য দেখো বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করা হয়। এর মধ্যে প্রথমে কি রয়েছে দেখো, গ্যালভানাইজিং রয়েছে, পেইন্টিং রয়েছে আর ইলেকট্রোপ্লেটিং রয়েছে। তাহলে আমরা দেখলাম যে ধাতুর ক্ষয় রোধ করার জন্য যে কয়টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে এখানে তোমাদের বইয়ে 3টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো প্রথমে দেখো গ্যালভানাইজিংটা কি। গ্যালভানাইজিং হচ্ছে আমরা যখন লোহার তৈরি কোনো কিছুক্ষণ আগে যখন আমি স্টেনলেস স্টিল করালাম, তখন তোমরা দেখলে কি লোহার উপরে সাথে কি করেছি, কার্বন, ক্রোমিয়াম, নিকেল মিক্স করেছে। আর এই গ্যালভানাইজিং এর ক্ষেত্রে কি করা হয়, গ্যালভানাইজিং এর ক্ষেত্রে তোমার লোহার উপরে কি করা হয়, দস্তার হচ্ছে প্রলেপ দেওয়া হয়। তো লোহার উপরে দস্তার প্রলেপ দেওয়ার যে প্রক্রিয়া এবং যার মাধ্যমে ক্ষয় রোধ করা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, এতে গ্যালভানাইজিং বা গ্যালভানাইজেশন। দেখো লোহার তৈরি দ্রব্য সামগ্রীর উপর দস্তার পাতলা আস্তরণ দেওয়াকে কি বলে, গ্যালভানাইজেশন বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে গ্যালভানাইজিং করছে, তাদের গ্যালভানাইজেশনের পুরো প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে, যে কিভাবে তোমার হচ্ছে লোহার তৈরি একটা বস্তুর উপরে এই দস্তার হচ্ছে যে প্রলেপ সেটা দেয় পর্যায়ক্রমে। এখানে দেখো এখানে আছে লোহা তৈরি একটা পাত রয়েছে, সেটাকে পর্যায়ক্রমে দেখিয়েছে যে সেটাকে কি করছে, বিভিন্ন প্রসেসের মাধ্যমে
একবারে শেষে এসে কি করেছে, দস্তার যে প্রলেপটা আছে সেটা কিন্তু লোহার তৈরি আমার যে বস্তুটা রয়েছে সেটার উপরে কিন্তু একেবারে এই প্রলেপটা লেগে গেছে। তাহলে এটা দিচ্ছে একটা লেন্দি প্রসেস। তো এই প্রসেসটাকে আমরা বলছি গ্যালভানাইজিং। তোমরা যদি এইখানে একটু খেয়াল করে দেখো, এখানে একটা বালতির ছবি দেওয়া রয়েছে। এই বালতিটা দেখো এই যে গ্যালভানাইজিং এর আগে কেমন অবস্থায় ছিল আর এই যে পরে দেখো গ্যালভানাইজিং এর পরে কেমন অবস্থায় রয়েছে। আমরা এই ধরনের বালতি তোমরা অনেকে দেখে থাকবে, যদিও এখন প্লাস্টিকের বিভিন্ন ধরনের বালতি এগুলোই বেশি ইউজ হয়, তারপর অনেকে দেখে থাকবে যে বালতিতে দেখবে যে যেগুলো লোহার তৈরি বালতি রয়েছে বাইরে একটা অনেক বেশি চকচক করে। আর এবং এটা আসলে করার কারণটা কি, যাতে করে তুমি ওইটা ব্যবহার করার ফলে ওটাতে মরিচা না পড়ে বা ক্ষয়প্রাপ্ত না হয়। তো সেটাই হচ্ছে এই যে গ্যালভানাইজিং। এই দস্তার প্রলেপের কারণে দেখো এটা একটু চকচকও করছে, আবার কি হচ্ছে না, আবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে না। তারপরে দেখো এই যে যখন আমরা মরিচা দেখেছিলাম তখন দেখছিলাম কি, যে অক্সিজেন আর পানি এটার সাথে বিক্রিয়া করে কি করছে, এটার সাথে বিক্রিয়া করে আমার কিন্তু ওই মরিচাটা করছিল। তার মানে ওই যে দস্তার প্রলেপ থাকার কারণে কিন্তু ওই অক্সিজেন আর পানি যেটা আছে সেটা কিন্তু এটার সাথে বিক্রিয়া করতে পারছে না। আর এর ফলে কি হচ্ছে না, এর ফলে ধাতু ক্ষয়প্রাপ্ত হচ্ছে না বা মরিচা পড়ছে না। তাহলে গ্যালভানাইজিং আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখি ইলেকট্রোপ্লেটিং। তো ইলেকট্রোপ্লেটিং থেকে এই ইতিমধ্যে তোমরা বুঝতে পারছো, এর আগে আমরা ইলেকট্রন প্রোটন এগুলো নিয়ে আলোচনা করেছি। তো আমরা ইলেকট্রন প্রোটন নিয়ে যখন আলোচনা করেছিলাম, সরল বর্তনী নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন তোমরা দেখেছিলে যে সরল বর্তনীতে দুইটা হচ্ছে প্রান্ত রয়েছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। তো মূলত এই ইলেকট্রোপ্লেটিং করার ক্ষেত্রে এই যে নেগেটিভ পজিটিভ যে প্রান্তগুলো রয়েছে এটাকে কি করা হচ্ছে, এই তড়িৎ প্রবাহ করে মূলত এই ইলেকট্রোপ্লেটিং এর কাজটা করা হচ্ছে। সেখান থেকে এই নামটা করা হচ্ছে যে ইলেকট্রোপ্লেটিং। দেখো এই যে তড়িৎ বিশ্লেষণ মানে যে বললাম যে তড়িৎ প্রবাহ করা হচ্ছে, করে একটা ধাতুর উপরে কি করছে আরেকটা ধাতু পড়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে দেখো লোহার উপর দস্তা দিল, কিন্তু ওইটা কিন্তু এই তড়িৎ প্রবাহ করে দেয় না। কিন্তু এই ক্ষেত্রে কি করছে, ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে এটা কিন্তু এই যে তড়িৎ প্রবাহ বা বর্তনীর মাধ্যমে কিন্তু এই তোমার একটা ধাতুর উপর আরেকটা ধাতুর যে আস্তরণ আছে সেটা দেওয়া হচ্ছে। তারপর দেখো নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার, সোনা ইত্যাদি দিয়ে সাধারণত কি করা হয়, এই আবরণ তৈরি করা হয়। তবে অবশ্যই যেহেতু বিভিন্ন ধরনের ব্যবহার্য জিনিসপত্র সবসময় ইউজ করা হচ্ছে, তো ক্ষেত্র বিশেষে ডিপেন্ড করবে যে আসলে তোমার কোন ধাতুর প্রলেপটা কোন ধাতুর উপরে ইউজ করবে। এখন দেখো আমার অবশ্যই নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভারের যে সোনার দামটা বেশি হবে, তাহলে যে কোনো একটা বস্তুর উপরে কিন্তু এই সোনার প্রলেপটা সবসময় দিবে না। তার মানে যেটা সহজলভ্য হবে, যেটা হচ্ছে সাশ্রয়ী হবে, সেটা সাধারণত ইউজ করা হয়। তোমরা এখানে একটা ছবি দেখো, আমরা এখানে একটা সিলভার স্পুন রয়েছে, তাই না? এটা মূলত কি, এই যে দেখছো, এই যে হচ্ছে কি সিলভারের যে সংকেত রয়েছে সেটা, এটাতে দেখো এটা হচ্ছে লোহার তৈরি একটা হচ্ছে স্পুন, সেটাতে কি করা হয়েছে, এখানে সিলভারের একটা কি করা রয়েছে, সিলভারের একটা দণ্ড রাখা হয়েছে। তারপরে সেটাতে কি করা হয়েছে, যে ব্যাটারি সহযোগে এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ করা হয়েছে। আরেক প্রান্ত দেখো এই যে চামচটা রয়েছে, চামচের সাথে সংযুক্ত রয়েছে, আরেকটা প্রান্ত এই সিলভারের যে দণ্ডটা রয়েছে সেটার সাথে সংযুক্ত রয়েছে। যখন এই ব্যাটারির মাধ্যমে কি করা হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে তোমার সচল করা হচ্ছে, যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে তখন কি হচ্ছে, এই সিলভারের প্রলেপটা এসে লোহার তৈরি যে স্ক্রুটা আছে সেখানে কিন্তু লেগে যাচ্ছে। আর লেগে যাওয়ার ফলে তখন কিন্তু যে ওটা সিলভার স্ক্রু হয়ে যাচ্ছে, আর তার ফলে কি হচ্ছে না, যখন ওটা ব্যবহার করা হচ্ছে ওখানে কিন্তু কি মরিচা পড়বে না, বা ওই যে চামচটা আছে সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হবে না। এখানেও দেখো ওই যে আমি বলেছিলাম যে একটা ধাতুর উপর আরেকটা ধাতুর উপরে দেওয়া আছে, জাস্ট এই জিনিসটা এখানে দেখানো রয়েছে যে এখান থেকে যেহেতু এখানে যাচ্ছে তখন কি হচ্ছে, যে এটা দেখো এটা থেকে হচ্ছে কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়ে, যার কারণ একটা ধাতুর প্রলেপ দিয়ে আরেকটা ধাতুতে লেগে যাচ্ছে, তখন পর্যায়ক্রমে এটা অবশ্যই কমে যাবে, কারণ তড়িৎ প্রবাহের মাধ্যমে ওখান থেকে ওই ধাতুর কিছু অংশ কিন্তু চলে যাচ্ছে। এই দেখো একটা মেটাল দেওয়া আছে, এখানে আরেকটা মেটাল দেওয়া আছে। তো তখন আমরা দেখলাম যে ধাতুর উপর ধাতুরই প্রলেপ দেওয়া হচ্ছে, তবে প্রসেস গুলো ভিন্ন হওয়ার কারণে কিন্তু নামগুলো কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। তাই তোমাদের যখন গ্যালভানাইজেশনের সংজ্ঞা থাকবে বা গ্যালভানাইজিং কি থাকবে বা ইলেকট্রোপ্লেটিং কি থাকবে, তোমরা দুটো কিন্তু একটু বুঝে লিখবে, কারণ একটার সাথে কিন্তু কি রয়েছে, তড়িৎ প্রবাহের একটা তড়িৎ বিশ্লেষণের একটা সম্পর্ক রয়েছে, আর একটাতে কিন্তু তড়িৎ বিশ্লেষণের ব্যাপারটা নেই। কিন্তু দুটার ক্ষেত্রে কি করা হচ্ছে, দুটার ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে যে এক ধাতুর উপর আরেক ধাতুর কি করা হচ্ছে, প্রলেপ দেওয়া হচ্ছে। তবে গ্যালভানাইজিং এর ক্ষেত্রে ওটা কিন্তু ফিক্সড, যে তোমার দস্তা বা টিন এটা দেওয়া হচ্ছে। এই ধরনের অন্যান্য যে আলো দেওয়া আছে গ্যালভানাইজিং এ সাধারণত এগুলো দেওয়া হয় না, হয় দস্তা দেওয়া হয়, না হয় টিন দেওয়া হয়। এরপর দেখো পেইন্টিং, ছবি দেখে বুঝতে পারছো পেইন্টিংটা তোমাদের কাছে একটা কমন বিষয়, এটা আমরা বাসায় সচরাচরই দেখে থাকি। আমরা বিভিন্ন জিনিসে দেখা যায় যে আমাদের যে লোহার তৈরি হচ্ছে
দরজা থাকে বা জানালায় যে গ্রিল গুলো থাকে সেগুলোতে কি করা হয়, সেগুলোতে পেইন্ট করা হয়। তাহলে পেইন্ট করার কারণে কিন্তু কি এই ক্ষয় রোধ করা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা গ্রিলের উপরে কি করছে, জানালার গ্রিলে পেইন্ট করছে। তো এই পেইন্টিংটা সাধারণত আমাদের বাসায় যে রেফ্রিজারেটর গুলো রয়েছে আমরা দেখি না চকচক করে, ওটাও কিন্তু পেইন্টিংই করা হয়। তবে ওই পেইন্টিং এর সিস্টেমটা একটু আলাদা। দেখা যাচ্ছে যে অবশ্যই তুমি যখন বাণিজ্যিকভাবে কোনো কিছু করবে তখন কিন্তু সেটা একবারে সরাসরি মানে হাতে করা হয় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ইউজ করে দেওয়া হচ্ছে। তারপরে গাড়ি বা মোটরসাইকেল যেগুলো আছে সেগুলো যেগুলো আমরা যে রং দেখি এগুলো কিন্তু সবই হচ্ছে পেইন্টিং। তো পেইন্টিংটা কি হয় দেখো, পেইন্টিংটা ওরকম দীর্ঘস্থায়ী না। দেখা যায় যে পর্যায়ক্রমে ব্যবহারের ফলে একসময় কিন্তু পেইন্টিংটা পেইন্টিং করে যে আমি যে রংটা করেছি সেই রংটা কিন্তু উঠে যেতে পারে। আর উঠে গেলে কি হবে, তখন কিন্তু আমার একটা ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন হচ্ছে তোমার রংটা উঠে যাচ্ছে তখন কিন্তু আবার এটা কি করতে হয়, আবার এটা রং করতে হয়। আমরা কিন্তু আমাদের দেখা যায় যে বাড়িতে যে দরজা জানালা থাকে, যদি লোহার তৈরি গ্রিল থাকে তখন দেখা যায় যে বছরখানেক পরে বা একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আবার রং করা হয়। আবার দেখবে গাড়ি হোক বা তোমার হচ্ছে মোটরসাইকেল হোক, এগুলোতেও দেখবে কি করা হয়, এগুলোতেও কিন্তু দীর্ঘদিন ইউজ করার পরে আবার রং করা হয়। কারণ যদি তুমি এই রংটা না করো, একবার করেই তুমি রেখে দাও, সেটা কিন্তু তোমার দীর্ঘস্থায়ী হবে না। কারণ এক সময় কোথাও না কোথাও দেখা যাবে রংটা উঠে যাবে, আর তখনই কিন্তু সেটা কি হবে, সেটা ক্ষয়প্রাপ্ত হবে। আর ক্ষয়প্রাপ্ত হলে অবশ্যই কি হবে, তোমার জিনিসটা ব্যবহারে অনুপযোগী হয়ে যাবে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে জিনিসগুলোতে পেইন্টিং করছি সেটা আসলে মানে কতটুকু পরিমাণ ঠিক আছে বা আছে কিনা সেটা দেখে আমাদের পরবর্তীতে আবার কি করতে হবে, পরবর্তীতে আবার পেইন্টিং করতে হবে। তাহলে আমরা তিনটা প্রসেসই দেখে নিলাম, পেইন্টিং দেখলাম, গ্যালভানাইজিং দেখলাম, তারপরে কি দেখলাম, ইলেকট্রোলিটিং দেখলাম। এগুলো সবই কি ধাতুর ক্ষয় রোধ করার উপায়। এখন দেখো এখানে একটা টার্ম আছে দহন। এখানে দহন করাচ্ছি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা মোমবাতি জ্বলছে। তো মোমবাতি জ্বলা থেকে কিছুটা বুঝতে পারছো যে দহন মানে হচ্ছে পোড়ানো, তো মোমবাতি পুড়ছে। তো এই যে দেখো দহন, তাহলে দেখো এখানে দহনের যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে, এই যে মোমবাতি জ্বলা থেকে আমি বললাম যে পোড়ানোর একটা অবস্থা বোঝাচ্ছে, তো মোমবাতি তো এখানে পুড়ছে। তাহলে দেখো দহনের সাথে এটা আসলে রিলেশনটা কি, দেখো যে প্রক্রিয়ায় কোনো বস্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে দেখো আমরা যখন মোমবাতি জ্বালাই তখন কিন্তু ওখানে কি হয়, ওখানে কিন্তু তাপ শক্তি উৎপন্ন হয়। এখানে একটা কথা বলেছে অক্সিজেনের সাথে, তাহলে অক্সিজেনটা কোথা থেকে আসছে, সেটা কিন্তু আমাদের এই যে বায়ু থেকে আসছে। সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং করে কি করবে, তাপ শক্তি উৎপন্ন করবে, সেটাকে আমরা বলছি দহন। তাহলে দেখো এই যে দহনও কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া, আবার এখানে একটা ভৌত পরিবর্তনও কিন্তু কাজ করে। কিভাবে কাজ করে, তুমি যখন মোমবাতি এই যে জ্বালাচ্ছ, দীর্ঘ সময় জ্বলার পরে কিন্তু এই সাইডে কি হয়, আমাদের মোমবাতি জ্বলে সাইডে কিন্তু লেগে থাকে, পর্যায়ক্রমে নিচে এসে জমা হয়। তাহলে এই যে মোমটা গুলো নিচে জমা হলো, সেই মোমের কিন্তু আকৃতি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোমের যে রাসায়নিক গঠন সেটা কি পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। তার মানে ওই যে মোম যে গলে গেল, গলে যাওয়া যে অংশটুকু সেটা কিন্তু কি, সেটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন। কিন্তু এই যে মোম যে এখানে পুড়ছে, আমাদের হচ্ছে মোম বা ওয়াক্স যেটাকে আমরা বলছি, এইটা যে এই যে আগুন যখন জ্বালানো হচ্ছে, এই অক্সিজেন সহযোগে যখন পুড়ে যাচ্ছে তখন কিন্তু কি হচ্ছে, তখন সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখো আমার এই যে কার্বন ডাই অক্সাইড, তারপরে এই যে এখানে পানি রয়েছে, আর এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর কি করছে, পানি উৎপন্ন করছে। তাহলে এই পুরো প্রক্রিয়াটা কি, দহন। বায়ু থেকে অক্সিজেনের সাথে কি করবে, বিক্রিয়া করবে, এই মোমটা বিক্রিয়া করার ফলে কি হবে, আমার এই যে কার্বন ডাই অক্সাইড আর যে পানি যেটা থাকছে জলীয় বাষ্প সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা এই যে দহন প্রক্রিয়াটা দেখলাম। দেখো এই যে আমাদের এখানে একটা কথা আছে, আমরা খাদ্য থেকে দহন প্রক্রিয়া শক্তি পাই। আমরা যখন হচ্ছে শ্বসনের অধ্যায় করেছিলাম তখনও হচ্ছে এটা নিয়ে আলোচনা করছিলাম, এর আগেও আলোচনা করেছি। দেখো আমাদের যে আমরা শক্তিটা পাই, সেখানে কিন্তু আমরা যে খাবারটা খাই, এই যে খাবার যে প্রক্রিয়াজাত হচ্ছে ভিতরে এবং সেখান থেকে যে শক্তি পাচ্ছি, এটাও কিন্তু কি, এটাও একটা দহন প্রক্রিয়া। তার মানে এটাও কিন্তু যে রাসায়নিক যে বিক্রিয়া বা প্রক্রিয়া সেটার মধ্যে গেল। তাহলে দেখো মোমবাতি জ্বালানো হলে, তাহলে আমি এখানে একবার বলেছি, তারপরে তোমরা দেখো কিছু মোম কি হবে, কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হবে। এখান থেকে তার মানে কি পাচ্ছি, আলো পাচ্ছি, তাপ শক্তিও পাচ্ছি, আর কার্বন ডাই অক্সাইড আর পানিটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আর হচ্ছে বিক্রিয়া করছে কার সাথে, বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে। তাই দহনের যখন সংজ্ঞা আসবে তখন তোমরা লিখছো ঠিক আছে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করে। তো কি কি এই যে এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন যে হচ্ছে বের হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এটাও সংজ্ঞাতে উল্লেখ করতে পারো। আবার এমসিকিউ বা অন্যান্য প্রশ্ন এরকম থাকতে পারে ছোট প্রশ্নগুলোতে, যে যখন দহন প্রক্রিয়া বিক্রিয়ার ফলে কি কি উৎপন্ন হয়ে বের হয়ে যাচ্ছে,
সেক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানির যে বিষয়টা আছে এটা কিন্তু উল্লেখ করতে হবে। আশা করি দহন সম্পর্কে তোমরা পরিষ্কার একটা ধারণা পেয়েছো, পরীক্ষায় আসলে তোমাদের ভুল হবে না। আজকে আমাদের পাঠ এতটুকুই ছিল। এখন আমরা দেখে নিই মূল্যায়নের প্রশ্ন আমাদের কি কি রয়েছে, আর তোমরা সেটা পারছো কিনা একটু চেষ্টা করে দেখো। প্রথমে রয়েছে কি গলন। তো গলন কিন্তু আমি প্রথমে পড়ালাম যে কি কঠিন বস্তু হচ্ছে তরলে পরিণত হওয়াকে আমরা কি বলছি, আমরা বলছি গলন। আর গ্যালভানাইজিং কি, গ্যালভানাইজিং আমি যখন ধাতু ক্ষয় পড়ালাম তখন ক্ষয় রোধ পড়ালাম, তখন কিন্তু পড়ালাম যে ধাতু ক্ষয় রোধ করার জন্য আমরা কি করছি, লোহার বস্তুর উপর যখন দস্তার প্রলেপ দিচ্ছি বা টিনের প্রলেপ দিচ্ছি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি গ্যালভানাইজিং। এরপরে দেখো দহন কি, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মোমবাতি হচ্ছে কি করছে, মোম যখন জ্বালানো হচ্ছে তখন হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে তাপ শক্তি উৎপন্ন করছে, আলো শক্তি উৎপন্ন করছে, আর কার্বন ডাইঅক্সাইড আর পানিটা কি হচ্ছে, বের হয়ে যাচ্ছে। এই যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে দহন। আগামী দিন দেখো আজকে আমাদের যেহেতু পাঠ 1 থেকে 4 পর্যন্ত পড়ানো হলো, আগামী দিন এটার উপরে কি রয়েছে, তোমাদের টপ টেস্ট রয়েছে। আর তোমরা ক্লাসে মনোযোগ সহকারে আশা করি শুনবে, আর অবশ্যই কি করবে, অবশ্যই টপ টেস্ট গুলো নিয়মিত দিবে এবং আমাদের হোয়াটসঅ্যাপে যে সলভ গুলো যাচ্ছে সেটার সাথে মিলিয়ে দিবে। আর নিয়মিত চর্চা করবে, কোনোভাবেই ডিলে করবে না। দেখা যাচ্ছে একদিনের পড়াটা আরেকদিনের জন্য রেখে দিচ্ছ, মনে করছো বাসায় তো আছে, স্কুলে গিয়ে তো আর দিতে হচ্ছে না, এমনটা করা যাবে না। তাহলে কিন্তু পড়াশোনাটা তোমার অনেক বেশি কি হয়ে যাবে, পেন্ডিং থেকে যাবে। এখন তোমরা বাসায় আছো, বাসায় থেকেই পরীক্ষা দিচ্ছ, কিন্তু রেজাল্টের যে মুখ্য বিষয় হচ্ছে তুমি যখন এই ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠছো, এই ক্লাসের যে পড়াশোনাটা থাকছে তুমি যদি নিয়মিত না করো, এই যে এই পড়াটা কিন্তু গিয়ে তুমি অন্য এইভাবে আর পরের ক্লাসে গিয়ে পাবে না। অবশ্যই এটা হচ্ছে কি হবে, যে আরো বেশি উচ্চতর দক্ষতার জিনিসগুলো থাকবে, এর চেয়ে বেশি ইলাবোরেটলি থাকবে। তাহলে তুমি যদি বেসিক জিনিসগুলো না শিখো, এখন যদি না পড়ো, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে পারবে না। তখন তোমার সারা জীবন তো আর এরকম একটা পরিস্থিতি থাকবে না, এক সময় সব স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে। তাই রেজাল্টের কথা চিন্তা না করে অবশ্যই শেখার জন্য হলো তোমাদের কি করা উচিত, নিয়মিত পড়াশোনা করা উচিত, আর জিনিসগুলো বুঝে বুঝে পড়া উচিত, যাতে করে পরবর্তী যে স্তরগুলো আছে সেগুলো থেকে তোমাদের কোনো সমস্যা না হয়। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।